নমস্কার। আজকে আলোচনা করতে চলেছি এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে আমাদের মনে এখনো অনেক কোয়েশ্চেন আছে, আর সঙ্গে সঙ্গে আমরা নিজেদের মতো করে অনেক উত্তরও খুঁজি। বিষয়টা কি? স্ত্রীধন। শুনতে খুব ইজি মনে হলেও এটা নিয়ে কিন্তু এখনো আমাদের মনে অনেক কোয়েশ্চেন আছে। আর তাই স্ত্রীধন নিয়ে আমি আজকে A to Z আলোচনা করব। আলোচনার প্রথম কি, যে আমাদের মনে এই নিয়ে কি কি কনফিউশন অ্যারাইজ করে, মানে কি কি প্রশ্ন আমাদের মনে থাকে, আর সেগুলোর কি কি উত্তর আমরা খুঁজে নিই, সেটা নিয়ে প্রথম আলোচনা করব। তারপরে এর অ্যাকচুয়ালি স্ত্রীধন কাকে বলে, মানে কোন কোন আইটেমস গুলো স্ত্রীধনের মধ্যে আসছে, এবং স্ত্রীধন কার থেকে আমরা গ্রহণ করতে পারি। তো সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে এর আইনি বৈধতা কি আছে, মানে আইন কি বলছে, কোন সেকশন অফ লসে এই স্ত্রীধনের বিষয়ে বলা আছে। তারপর আলোচনা করব যে এই যে স্ত্রীধন যে নিয়ে আলোচনা করছি, কোর্ট কি বলছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টসের এই নিয়ে জাজমেন্ট কি আছে, এই নিয়ে আলোচনা করব। তারপর একটা আলোচনা করব যে আপনি কোর্টে স্ত্রীধন কিভাবে এস্টাবলিশ করবেন, যে এটাই স্ত্রীধন, এটা স্ত্রীধন আর্টিকেলস। তো এটা কোর্টে কিভাবে প্রমাণ করবেন। ধরুন আপনার স্ত্রীধন কেউ আটকে রেখে দিয়েছে, কিভাবে সেটাকে উদ্ধার করবে, তার আইনি প্রক্রিয়া কি আছে, কোন সেকশন অফ লতে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এবং তার শাস্তি বা কতটা, সেটাই আমরা এই ভিডিওতে জেনে নেব। শ্রীধর নিয়ে আমাদের মনে কি প্রশ্ন জাগে আর তার উত্তরগুলি আমরা কিভাবে খুঁজে নিই সেটাই একটু দেখি। সেটাই হলো যে আমরা অনেক সময় ভাবি যে বিয়ের সময় যে গিফট গুলো মেয়েরা পায় সেগুলি শ্রীধর, বিশেষত যেগুলো মেয়ের বাড়ির লোকরা দেয়, তার বাবা মা বা তার দিকের আত্মীয়রা যেই গিফট গুলো, যেই সোনা গয়না বা যেই জিনিসগুলো দেয়, সেগুলোই অ্যাকচুয়ালি শ্রীধর। আর বাকি ধরুন ছেলে পক্ষের দিকের থেকে যেই গিফট গুলো পাওয়া হয় সেগুলো কিন্তু শ্রীধনের মধ্যে আসে না। এটা কিন্তু একটা ধারণা আছে, কারণ মেয়ের বাবা যেটা দিচ্ছে সেটা শ্রীধন, কিন্তু ছেলের বাবা যেটা দিচ্ছে আশীর্বাদী হিসেবে সেটা কিন্তু শ্রীধন নয়। বা মেয়ের মা যেটা গিফটটা করছে সেটা শ্রীধন, কিন্তু ছেলের পিসিমা যে গিফটটা করছে সেটা শ্রীধন নয়। বা বর পক্ষের থেকে যেই বন্ধু বান্ধবরা যারা নিমন্ত্রিত হয়েছে বিয়েতে, তারা যে গিফটটা মেয়েটিকে করেছে, মানে এই স্ত্রীকে করেছে, সেটা কিন্তু শ্রীধনের মধ্যে আসে না। এই ধারণাটা কিন্তু আমাদের মধ্যে আছে। আর এই ধারণাটা নিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যখন পুলিশ পার্সোনালরা অনেক সময় শ্রীধর আর্টিকেল রিকভারি করতে যায়, তখন কিন্তু পুলিশদের সঙ্গে অনেক সময় ঝামেলা হয়, মানে এই ইনভেস্টিগেটিং অফিসারদের সঙ্গে অনেক সময় ঝামেলা হয়। যে স্বামীটি বলে যে এটা তো আমার মা দিয়েছিল ওকে বিয়ের সময়, তো এটা আবার শ্রীধর হলো কি বলতে থেকে, আমাদের কাছে সব কাগজপত্র আছে। কারণ কাগজপত্র থাকা মানেই যে সেই প্রপার্টিটা আপনার, এটা কিন্তু একটা মনের মধ্যে আমাদের ধারণা একদম শক্তপোক্ত হয়ে ফেভিকলের মতো আটকে গেছে, যে যার কাছে কাগজপত্র মালটা তার। তো এটা তো একটা ধারণা আছে, এটা কিন্তু ফট করে আমি ঘষে ঘষে উঠাতে পারবো না। তাই এই ভিডিওটা যে কোন কোন প্রপার্টি গুলোকে সৃজন বলবেন, কোন কোন গুলোকে বলবেন না, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। যেমন আরেকটা ধারণা আছে, ধরুন বিয়ের কয়েক বছর হয়ে গেছে, খুব ধুমধাম করে একটা জন্মদিন আয়োজন করা হয়েছে, সেখানে একটা এক্সপেন্সিভ একটা রিস্ট ওয়াচ ওয়াইফকে গিফট করা হয়েছে। সেই রিস্ট ওয়াচটা পরে যখন ওই শ্রীধর আর্টিকেলের মধ্যে লেখা হয়, সেটা নিয়েও কিন্তু একটা অভিযোগ বসান্তি হয় যে আহ, এটা তো আমি ওকে বিয়ের সময় গিফট করিনি, এটা তো ওর জন্মদিনে আমি গিফট করেছিলাম। বা অনেক সময় ধরুন একটা অ্যানিভার্সারি হচ্ছে, স্ত্রীকে কোনো কিছু গিফট করা হয়েছে, ধরুন একটা সোনার নেকলেস একটা গিফট করা হয়েছে, বা ব্যাঙ্গেলস একটা দেওয়া হয়েছে, বা একটা সুন্দর ইয়ার রিংস দেওয়া হয়েছে। তো এইগুলো তো আমি বিয়ের সময় দিইনি, এগুলো দিয়েছি আমার বিবাহবার্ষিকীতে। তো বিবাহবার্ষিকীর সময় দেওয়া গিফট তো স্ত্রীধন নয়। এটাও কিন্তু একটা ধারণা মনের মধ্যে আমাদের বসে আছে। তাই এইগুলোকে আমি ভাবছি একটু ঠেলে 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 বের করে দেবো। কারণ এই ভিডিওটা এটাই কিন্তু আমার একদম যেটা বলে না মেন অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি, এই ভ্রান্ত ধারণাগুলোকেই ঘষে মেজে দূর করা। দেখুন, আপনাকে প্রথমেই জেনে নিতে হবে স্ত্রীধন কাকে বলে। স্ত্রীধন হলো হিন্দুদের মধ্যে একটা, এই যে প্রপার্টি মহিলাদের জন্য, এটা কিন্তু একটা সংরক্ষিত করা আছে। সংরক্ষিত কথাটা বললাম কেন, এটা মহিলাদেরই প্রপার্টি, এটা কিন্তু পুরুষরা এর প্রতি এর ওপর কোনো কন্ট্রোলও নেই, এর প্রতি কোনো অধিকারও দেখাতে পারে না। কখন দেখাতে পারে? তার সন্তান যারা হবে, মানে মহিলাটির সন্তান যারা হবে,
তারা তার মৃত্যুর পরে হোক, সে যদি ভাবে উইল করে দিয়ে হোক, যেভাবেই হোক, লিগাল হায়ার যারা আছে তারা যদি পরবর্তীকালে ক্লেম করে, বা সেই মহিলাটি কাউকে গিফট করলেন, সেই মহিলাটি আবার যেটা পেলেন সেটা কাউকে গিফট করলেন, সেক্ষেত্রে পুরুষরা পেতেই পারে, তার সন্তানরাও বা যাকে গিফট করবেন সে পেতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার জীবিত অবস্থায় বা তার ইচ্ছার বিরুদ্ধে কখনো কোনো পুরুষ সেই প্রপার্টিতে অধিকার দেখাতে পারে না। এটা কিন্তু প্রথমেই আমি এটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। এবার বলি স্ত্রীধন কোনগুলো। এই যে মহিলাটি বা কোনো মেয়ে তার জীবদ্দশায় মানে তার লাইফ টাইমে যেই যেই গিফট গুলো সে পাবে পুরোটাই কিন্তু স্ত্রীধন। এবার বলবেন ছোট্টবেলায় তার জন্ম হলো, তার মুখে ভাতের সময় তার ঠাকুমা হোক, তার পিসিমা হোক, তার মা হোক, বাবা হোক, যেই হোক, তার দাদা হোক, তাকে সোনার দুটো চুড়ি দিলেন ছোট ছোট, সেটাও কিন্তু স্ত্রীধন। বা ধরুন তার মুখে ভাত পার হয়ে গেল প্রথম 1 বছরের জন্মদিন, সেখানেও যে গিফটটা পাবে সেটাও কিন্তু স্ত্রীধন। এবার ধরুন সে পরবর্তীকালে তার বাবা তাকে কোনো প্রপার্টি গিফট করলো, তার নামে গিফট ডিড করলো, সেটাও স্ত্রীধন। এবার সে বড় হচ্ছে, তাকে যেই জিনিসগুলো সে জন্মদিন হচ্ছে, তার বিভিন্ন অকেশন হচ্ছে, সেই গিফট গুলো সে বাপের বাড়িতে পেয়ে আসছে এতদিন ধরে, প্রত্যেকটাই কিন্তু স্ত্রীধন। এটাই নিয়ে অনেক সময় হয়, ভাইরাও এগুলো নিয়ে, শুধু স্বামীরা নয়, ভাইদের মধ্যে এই কনফিউশনটা থাকে যে এগুলো তো আমার বাবা দিয়েছে, বা এই প্রপার্টিটা তো ওকে দিয়েছে, কিন্তু বাবা তো কিনে দিয়েছিল, বা আমি তো ওকে দিয়েছিলাম বিয়ের আগে, তো এটা তো এখন বিয়ে হয়ে গেছে, তাহলে প্রপার্টিটা তাহলে তো ওর নয়। এটাও কিন্তু একটা ভুল ধারণা। যেই প্রপার্টি হোক, যেই আর্টিকেলস হোক, যেই ডকুমেন্ট হোক, যাই হোক, যেটাই সে গিফট পাবে মানে ইচ্ছায় স্ব ইচ্ছায় কেউ তাকে দেবে, সেটাই কিন্তু স্ত্রীধন হিসেবে ট্রিট করা হবে। সেটা বিয়ের আগে হোক, বিয়ের পরে হোক, বিয়ের দিন হোক, যখনই হোক, মহিলার জীবদ্দশায় মহিলা যা যা প্রপার্টি পাবে সেটাই কিন্তু স্ত্রী। স্ত্রী মানে এরকম নয় যে স্ত্রী মানে যে বিয়ে হওয়ার পরেই যেটা পাবে বা বিয়ের দিন যেটা পাবে সেটাই স্ত্রীধন, আগেও যেটা পাবে সেটাও কিন্তু স্ত্রীধন। এবার আমি একটা কনফিউশন ক্লিয়ার করি। বিয়ের সময় ধরুন মেয়ের বাবা তাকে কোনো প্রপার্টি লিখে দিল, তাকে একটা গিফট ডিড করলো, সেটাও স্ত্রীধন। ধরুন সোনার চেন, সোনার নেকলেস বা সোনার জিনিসপত্র দিল, বা থালা বাসন, মানে ইয়ে যা রান্নাঘরের জন্য যে কিচেন ওয়্যারের সেট হয় সেটা দিল, বা কোনো গিফট সে পেলো, যে কোনো গিফটই হোক, ঘড়ি হোক, শাড়ি হোক, ব্লাউজ হোক, চুড়িদার হোক, যে কোনো জিনিস হোক, ভালো ভালো দামি দামি বই হোক, সে যেই হোক, যাই সে গিফট পাবে সেটাই কিন্তু স্ত্রীধন। এবার কনফিউশন আরেকটা ক্লিয়ার করি, সেটা হলো এটা তো গেল মেয়ের বাড়ির তরফ থেকে যে যেই গিফট গুলো পেলো প্রত্যেকটা স্ত্রীধন, তার ডকুমেন্ট থাক না থাক যাই থাক, মানে এই যে গিফট ডিড করে দিক আর গিফট ডিড না করে বিয়ের সময় হাতটা পরিয়ে দিল, সেটাও কিন্তু স্ত্রীধন হিসেবে ট্রিট হবে। এবার ধরুন ছেলে পক্ষের ব্যাপারে আসি, ছেলের মা তাকে একটা সীতাহার পরিয়ে দিলেন বা একজোড়া বালা হাতের মধ্যে পরিয়ে দিলেন, কাগজটা কিন্তু সেই ছেলেটির মায়ের কাছেই আছে, মানে এই যে হাজবেন্ড তার মায়ের কাছেই আছে, কিন্তু সেটাও কিন্তু স্ত্রীধন। কারণ বিয়ের সময় যেই গিফটটি ওই মহিলাটিকে মানে ওই স্ত্রীটিকে করা হলো সেটাও কিন্তু স্ত্রীধন হিসেবেই ট্রিট হবে। সেটা আপনার অফিসের কলিগ হোক, আপনার নিমন্ত্রিত বন্ধু বান্ধব হোক, আপনার নিমন্ত্রিত আত্মীয় স্বজন হোক, যেই গিফট করুক, এটা মন দিয়ে শুনে রাখুন, যেই গিফট করুক সেটাই কিন্তু স্ত্রীধন হিসেবে ট্রিট করা হবে। এবার ধরুন যে বউয়ের জন্মদিনে, স্ত্রীর জন্মদিনে আপনি একটা জন্মদিনের অনুষ্ঠানে আপনি ওয়াইফকে কোনো ঘড়ি দিলেন বা একটা সোনার চেন দিলেন বা কোনো কোনো যে কোনো জিনিস আপনি গিফট করলেন, সেটাও কিন্তু স্ত্রীধন। আমি আগেই বলেছিলাম যে ওয়াইফের লাইফ টাইমে মানে এই যে মহিলাদের লাইফ টাইমে যাই গিফট সে পাবে সেটাই স্ত্রীধন, সেটা বিয়ের সময় হোক, বিয়ের পরে হোক, বিয়ের আগে হোক, যখনই হোক, তার বাবার থেকে যেগুলো আগে পেয়েছে বা তার আত্মীয় স্বজন থেকে যেগুলো পেয়েছে ছোটবেলায় সেটাও স্ত্রীধন, বিয়ের দিন যেটা পেলো সেটাও স্ত্রীধন, বিয়ের পরে যেগুলো পাবে সেটাও কিন্তু স্ত্রীধন। সেটা যেই দিক, তার সন্তানরাও যদি মাকে কিছু দিয়ে থাকে সেটাও কিন্তু স্ত্রীধন হিসেবেই ট্রিট হবে। এবার দেখে নেব যে এর আইনি বৈধতা কি আছে, আইন কি বলছে। তাহলে চলুন দেখে নিই কোন কোন সেকশন অফ লজে স্ত্রীধনের উল্লেখ আছে। যেটা প্রথমেই বলতে হয়, সেকশন 27 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে এই স্ত্রীধনের উল্লেখ আছে।
তারপর সেকশন 14 সাবসেকশন 1 হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 অনুসারে এর উল্লেখ আছে। এছাড়া সেকশন 3 অফ ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961 অনুসারে এর উল্লেখ আছে। এবার প্রশ্ন আসতে পারে যে ডাউরি প্রহিবিশন অ্যাক্টে স্ত্রীধনের উল্লেখ? হ্যাঁ আছে। কারণ কি এখানে কিন্তু একটা কথা বলা আছে যে ডিমান্ড ছাড়া যদি মেয়েকে তার বাবা বা মেয়েকে তার আত্মীয় স্বজনরা বা অন্য কেউ যদি কোনো গিফট করে থাকে, সেটা কিন্তু মানে স্বইচ্ছায় যদি কিছু দিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা কখনোই ডাউরি বা পণের পরিভাষায় সেটা কিন্তু আসছে না। মানে এই পণের যে ডেফিনেশন আছে সেটাকে হিট করছে না, কারণ এখানে চাহিদার কোনো বিষয় ছিল না, মানে চাহিদা নেই। এখানে পুরোটাই ভালোবাসা, সৌজন্যতা আর স্বইচ্ছা এখানে কিন্তু কাজ করছে। তাই এটা কিন্তু ডাউরি কখনোই নয় স্ত্রীধন, এটা মাথায় রাখতে হবে। স্ত্রীধনের অধিকার সম্পর্কিত বিষয়ে সুপ্রিম কোর্টে দুটো ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে। প্রথমটা কি, প্রতিভা রানী ভার্সেস সুরজ কুমার, এবং দ্বিতীয়টি হলো রশ্মি কুমার ভার্সেস মহেশ কুমার বাটা। তো এই দুটো কেস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কেসের জিস্ট অফ জাজমেন্ট যেটা আছে সেটা আমি আপনাদের সামনে পড়তে চাই। সেটা হলো স্ত্রীধন মহিলার একটি অ্যাবসলিউট প্রপার্টি, মহিলার অধিকার। স্বামীর স্ত্রীধনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ কোনো অধিকার নেই, তবে তিনি সংকটের সময় এটি ব্যবহার করতে পারেন। তবে স্বামীর নৈতিক দায়িত্ব মানে কি মোরাল অব্লিগেশন হলো যে সেটি ব্যবহারের পর স্ত্রীর কাছে সেটা ফেরত দেওয়া। যদি এরকম হয় ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তার মূল্য কিন্তু স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে, এরকমই কিন্তু জাজমেন্টে বলা আছে। এখানে কিন্তু এই যে জাজমেন্টটা, এই রশ্মি কুমার ভার্সেস মহেশ কুমার বাডা কেসের এই জাজমেন্টটাকে কিন্তু ল্যান্ডমার্ক হিসেবে দেখা হয়। তাই এখানে পরিষ্কার হয়ে গেল যে স্ত্রীধন কিন্তু মহিলাদের একমাত্র সম্পত্তি, তাতে তাদেরই শুধু অধিকার, এছাড়া অন্য কারণে। সবশেষে কিন্তু কোর্টে গিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার এই প্রপার্টি গুলো স্ত্রীধন প্রপার্টি। তাই আপনি কোর্টে কি কি দিয়ে প্রমাণ করতে পারেন, মানে কোন কোন এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারেন যে এটা আপনার স্ত্রীধন প্রপার্টি বা আপনার প্রপার্টি, সেটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু সবার সবচেয়ে সহজ পদ্ধতি সেটা হলো যদি সেই প্রপার্টি সংক্রান্ত কোনো গিফট ডিড আপনার কাছে থেকে থাকে, সেটা প্রমাণ করা অনেক সহজ হয়ে যায়। বা আপনার কাছে যদি কোনো পারচেস বিল থাকে আপনার নামে, যেটা আপনি সে কেউ আপনাকে গিফট করেছে কিন্তু আপনার নামে সেই পারচেস বিলটা আছে, সেটাও যদি থেকে থাকে সেটাও কিন্তু তাহলে এটা কিন্তু অনেক সহজ হয়ে যায় প্রমাণ করা। এছাড়া আপনাকে যদি কেউ কোনো কিছু গিফট করে থাকে, সেটা যদি কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি থেকে থাকে, সেটাও কিন্তু প্রমাণের জায়গা তৈরি করে। এছাড়া আপনাকে কেউ যদি কোনো ক্যাশ যদি কেউ কখনো দিয়ে থাকে, সেটারও যদি ফটোগ্রাফি বা যে দিচ্ছে সেই যদি কখনো এসে স্টেটমেন্ট দেয় কোর্টে এসে যে হ্যাঁ আমি ওনাকে এই টাকাটা দিয়েছি বা এই সোনার গয়নাটা দিয়েছি বা এই যে জিনিসপত্রগুলো আছে আমি দিয়েছি, সেটাও কিন্তু একটা প্রমাণের জায়গা তৈরি করে। এছাড়া ধরুন আপনাকে কেউ কোনো চেক, অনেক সময় হয় বিয়ে বাড়িতে বা অনেক সময় চেক পেমেন্ট করা হয়, চেকটাকে গিফট হিসেবে দেওয়া হয়, সেক্ষেত্রে ব্যাংকের স্টেটমেন্টটাও কিন্তু আপনার ক্ষেত্রে প্রমাণ হতে পারে। বা ধরুন ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে আপনাকে কেউ কোনো টাকা দিয়েছে মানে গিফট হিসেবে আপনার কোনো বিশেষ অনুষ্ঠানে, সেটাও কিন্তু গিফটের হিসেবে দেখা হবে, সেই ইউপিআই ট্রানজাকশনটাও কিন্তু আপনার প্রমাণে আসতে পারে। এছাড়া ধরুন আপনাকে কোনো কেউ গিফট দিয়েছে, সেটা যখন দেওয়া হচ্ছিল তখন কিছু মানুষ অতিথি বা কিছু মানুষ সেটা দেখেছে, যারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারাও কিন্তু আপনার সাক্ষী হতে পারে হ্যাঁ যে আমাদের উপস্থিতিতে অমুক ব্যক্তিটি এই মহিলাটিকে এই গিফটটি দিয়েছিলেন এবং আমরা দেখেছি সেটা। এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো দিয়ে প্রমাণ করা যায় যে এই প্রপার্টিটি আপনার। যদি আপনার নামে থাকে সেটা তো কোনো অসুবিধা নেই, যদি আপনার নামে নাও থাকে তাহলেও কিন্তু অনেক কিছু আছে এমন কিছু যেগুলো দিয়ে প্রমাণ করা যায়। আমি যেগুলো বললাম কমনলি এগুলো ইউজ হয়, এছাড়াও আরো অনেক কিছু আছে সেগুলো দিয়ে প্রমাণ করা যেতে পারে। এই জন্য আপনি আপনার একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলবেন, কারণ পরিস্থিতি আলাদা, প্রত্যেকটা ব্যক্তি আলাদা, প্রত্যেকের স্টোরি আলাদা হয়, তাই ক্ষেত্র বিশেষে এর সাজেশন হয়। তাই আমি বলবো যে যখনই এরকম কোনো সংশয় আসবে আপনি একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলবেন, আপনার পরিস্থিতি শুনবে এবং আপনাকে সেই বিষয়ে তার যে আইনি পরামর্শ শিখতে পারবে। এবার একটা প্রশ্ন আসতে পারে, ধরুন আপনার স্ত্রীধন আর্টিকেল কেউ আটকে রেখেছে, সেটা আপনার বাড়ির লোক হোক, মানে আপনার বাপের বাড়ির লোক হোক বা আপনার শ্বশুর বাড়ির লোক হোক, যেই হোক সে আপনার থেকে সেটা দিচ্ছে না, চাইছেন দিচ্ছে না, এক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে আপনি সেকশন 316 সাবসেকশন 2 বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 2023 অনুসারে আপনি কিন্তু
তার বিরুদ্ধে কেস করতে পারে। যদি সেটা প্রমাণ হয় তাহলে কিন্তু যে এটা করবে তার কিন্তু 5 বছর পর্যন্ত জেল হতে পারে, আর ফাইন হতে পারে, বা দুটো একসঙ্গে কিন্তু হতে পারে। এরকম কিন্তু কঠোর আইনি একটা শাস্তির প্রবিধান আছে। এছাড়া ধরুন আপনার এই ঘটনাটা পুরো, তাহলে কি বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে তার শাস্তি হবে না, তাহলে কি কোন অনুসারে হবে? আইপিসি অনুসারে। আইপিসি কোন সেকশন আছে? সেকশন 406, তার শাস্তি হবে। তাই বলছি যে যখনই এরকম সমস্যা হবে তখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আপনাকে নিতে পারেন। এর জন্য আপনি এই মামলাটি কোর্টেও করতে পারেন এবং এই মামলাটি আপনি থানাতেও করতে পারেন। দু জায়গাতেই করার আপনার প্রভিশন আছে, যেখানে আপনার সহজ মনে হয় সেখানেই আপনি করতে পারেন। আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন, কারণ এই বিষয়ে কিন্তু অনেক ভ্রান্ত ধারণা আমাদের মনে আছে, সেটা দূর হওয়া একান্ত প্রয়োজন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও সম্পর্কিত, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আগামী ভিডিওতে আরো নতুন নতুন টপিক নিয়ে, নতুন জাজমেন্ট নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।